মার্জনা চাইছে যে দেরিতেই শুরু হলো, এখানে আসতে পারলাম, দেরি হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। সাধারণত আপনাদের ব্যস্ততাও অনেক, এবং আজকের দিনে একটি ব্যস্ততা আরো বেশি করে থাকে। শরীর একটু বেশি করে তার আমার পরিচয় দেওয়ার চেষ্টা করছি না। এত বেশি করে পরিচয় দেওয়ার দরকার নেই, কেননা আমরা সবাই একই উদ্দেশ্য এবং একই প্রচেষ্টা, একই উদ্দেশ্যে আমরা আবদ্ধ। আমাদের উদ্দেশ্য এক, আমাদের আশ্রয়া এক। আমরা একটা জিনিস চাইছি। আমরা মাইক দরকার আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি যে সাউন্ড বাড়ালে কি হয়, ইকো হয়। আমরা এমন একটা জিনিস চাইছি, আমার মনে হয় যে আমাদের মধ্যে তার কোন রকম চাহিদার ইন্টেন্সিটি কোনো কমতি নেই। তো আমরা সকলে চাইছি একটি পরিবর্তন, আসল পরিবর্তন। কেননা যখন বিকশিত ভারতের কথা বলছি, আমরা বিকশিত ভারতের কথা বলছি, আমাদের সামনে আমাদের প্রধানমন্ত্রী, সারা দেশের প্রধানমন্ত্রী, এবং তিনি একটা কথা বলেছিলেন 2017 সালে উত্তরপ্রদেশে নির্বাচন হলো। সেই নির্বাচনের পর তিনি যখন সারা দেশের মানুষের প্রতি কিছু বক্তব্য রেখেছিলেন, তখন বলেছিলেন যে আমরা যারা আমাদের নির্বাচিত করে তাদের জন্য কাজ করি, এবং যারা আমাদের ভোট দেয়নি তাদের জন্য আমরা কাজ করি। আমরা সবার জন্য করি, কেন আমরা নির্বাচিত হয়েছি একটি বিশেষ দায়িত্ব পালন করার জন্য। সেই দায়িত্ব পালনে কোনো ভেদাভেদ নেই। ভারতের সংবিধান আমাদের ভেদাভেদ করার কোনো অধিকার দেয় না, এবং আমরা সংবিধানের পন্থী। এবং সেই জন্য আমরা যখন বিকশিত ভারতের কথা বলছি, তিনি বলছেন বিকশিত ভারত 2047 এবং অমৃতকাল। এবং অমৃতকালের এই 5টা করণীয়, তার মধ্যে একটি যেটা আমার বিশেষ করে আমি নিজেকে খুব ইন্সপিরেশন ডিরাইভ করি, সেই থেকে হলো ঔপনিবেশিক মানসিকতার অবসান ঘটা। এবং ঔপনিবেশিক মানসিকতার অবসান ঘটানো ম্যাকলে 1835 আর 10 বছরের মধ্যে 2035-এ আমরা সেই ম্যাকলেকে মনে করব না, মনে করবো অন্যভাবে, নিজেদের ঔপনিবেশিক মানসিকতার সম্পূর্ণভাবে অবসান ঘটানো। এই ম্যাকলের সময় একজন চার্লস ট্রাভেলিং বলেছিলেন শিক্ষাবিদ, মানে তখন ব্রিটিশ সরকারের ব্রিটিশ পরিকাঠামোর যে শিক্ষা সংস্থান স্কুলগুলো তৈরি হচ্ছিল, সেই স্কুলের তিনি দায়িত্বে ছিলেন, স্কুল শিক্ষার দায়িত্বে। চার্লস ট্রাভেলিং তার বইতে লিখছেন যে আমরা এমন একটি শিক্ষা পরিবেশ, শিক্ষা পরিকাঠামো এখানে তৈরি করে যেতে চাই যে কয়েক দশক সেই শিক্ষা মাধ্যমে, সেই শিক্ষা পরিকাঠামোর মাধ্যমে মানুষ গিয়ে এই ভারতবাসী, ভারতীয়রা সেই শিক্ষা পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণভাবে আমাদের মতো হয়ে যাবে, এবং তাদের যে প্রথাগত শিক্ষা, সেই শিক্ষা তারা বর্জন করবে। আজকে সকালবেলায় খাতড়াতে যে আলোচনা সভা ছিল, সেখানে একজন বক্তা তিনি একটি বিশেষ রিপোর্টের উল্লেখ করেছেন, এবং সেই রিপোর্ট হচ্ছে অ্যাডামস রিপোর্ট। আপনারা অনেকে জানেন, আপনারা শিক্ষাবিদ, আপনারা শিক্ষকতা করেন, শিক্ষার গবেষণাও করেন। অ্যাডামস রিপোর্ট পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছিল যে ব্রিটিশ আসার আগে এই ভারতবর্ষে কি ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল, কি ধরনের স্কুল ছিল, কি ধরনের শিক্ষকতা হতো, এবং এক অদ্ভুত শিক্ষা পরিমণ্ডল ছিল কিন্তু আমাদের। একটু করছে, কিন্তু আমি একটু পেছনে আওয়াজ হচ্ছে, আমার এই মাইকের আওয়াজ বেশি জোরে হচ্ছে না, বেশি জোরে হচ্ছে না। এই শিক্ষা পদ্ধতি সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে, এ ছিল তাদের উদ্দেশ্য। এবং মহাত্মা গান্ধী পরবর্তীকালে 30-এর দশকে তিনি একটি কথা বলেন, বিউটিফুল ট্রি, অর্থাৎ ভারতের শিক্ষা ব্যবস্থা একটি অসাধারণ সুন্দর বৃক্ষের মতো ছিল। ব্রিটিশরা এসে সেই বৃক্ষকে সম্পূর্ণভাবে নির্মূল করেছিল,
তিনি লন্ডনে চ্যাটাম হাউসে কথা বলেছিলেন। তখনকার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার উইলিয়াম হার্টগ। তিনি আবার মহাত্মা গান্ধীকে চ্যালেঞ্জ করেছিলেন যে আপনি কথা কি করে বলতে পারেন, আমরা এসেই তো শিক্ষা ব্যবস্থা এখানে সম্প্রসারণ করেছি। মহাত্মা গান্ধী বলেছিলেন আমি আমার কথা ইতিহাসের উপর দাঁড়িয়ে কিন্তু আমি এই কথাটা বলেছি। এই কথা আপনারা নিজেরা ভারতের ইতিহাস, আপনারা আসার আগে ভারতের ইতিহাস যদি দেখেন সেই ইতিহাসে আপনারা বুঝবেন এই কথা লেখা রয়েছে, তার মানে নথিভুক্ত করা হয়েছে। আমি কারণ এই কথাটা বলছি যে আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি তিনজন বাংলার মনীষীকে, শুধু কেবলমাত্র তিনজনের কথা যদি আমি স্মরণ করি, এই বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানে দাঁড়িয়ে রামানন্দ চট্টোপাধ্যায়, শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের তিনজনের শিক্ষা সংক্রান্ত চিন্তা ভাবনা লেখা, তাদের শিক্ষা সংক্রান্ত দার্শনিক যে দর্শন, সেই দর্শন, সেই লেখা, সেই চিন্তা ভাবনা যদি আমরা আজকে দেখি নিউ ন্যাশনাল এডুকেশন পলিসির প্রেক্ষাপটে, আমি তো বাঙালি হিসেবে খুব গর্ব এবং বাঙালি হিসেবে আমি মনে করি ইট ইজ দ্য বেস্ট ট্রিবিউট টু দিস থ্রি আইকনিক বেঙ্গলিজ অফ দ্য মডার্ন এরা। কিন্তু আমি এই কথাগুলো আবার বলছি কেন, আমি সেই কথায় ফিরে আসি বিকশিত বিকশিত ভারত 2047 আমরা যখন আমাদের স্বাধীনতার 100 বছর পালন করি, আপনারা এখানে আমাদের যারা গুরুজনরা আছেন, আপনারা এই স্বাধীনতার পরবর্তী বছরগুলো আপনারা দেখেছেন, আপনারা সেই দশকগুলোতে বড় হয়ে উঠেছেন। সেই সময় কি সংকট ছিল, সেই সময় সমাজের কি পরিস্থিতি ছিল, ঠিক স্বাধীনতার পর, স্বাধীনতার আগে যারা এই ভারতবর্ষকে দেখেছে তারা অনেকে এখন নেই। 2047 ভারতবর্ষ কি হবে সেখানে একটা রোডম্যাপ আমাদের কাছে গত কয়েক বছরে ভারতের স্বাধীনতার 75 বছরের পর প্রধানমন্ত্রী দিচ্ছি। এই ন্যাশনাল এডুকেশন পলিসির বিরোধিতা হলো পশ্চিমবঙ্গ, অন্যান্য রাজ্যে কিছু কিছু বিক্ষিপ্ত বিরোধিতা, কিন্তু সংঘবদ্ধ বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে একটি বিশেষ সংখ্যক মানুষের থেকে। এবং তারা ভুলে যায় যে এই দেশে 30 বছর, 3 দশক, 1986 পর কোন ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়নি। 86-তে যখন ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছিল, তার আগে 60-এর দশকে হয়েছিল। ন্যাশনাল এডুকেশন পলিসি যখন 86-তে হয়েছিল, তখন সারা পৃথিবীর পরিস্থিতি, ভারতবর্ষের পরিস্থিতি সম্পূর্ণভাবে আলাদা 2020-25-এর থেকে, কোনো তুলনা হয়। কিন্তু 3 দশক ধরে একটি ন্যাশনাল এডুকেশন পলিসি হওয়া উচিত কেউ ভাবেনি, কেউ কোনো উদ্যোগ নেয়নি, প্রচেষ্টা নেয়নি। 3 দশক পর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি হলো। বিকশিত ভারতের কথা যখন আমরা বলছি, বিকশিত ভারত হতে পারে না বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া। এবং আমাদের এই বেঙ্গল ম্যাটার্স, এই যে একটি ক্ষুদ্র প্রয়াস, এখানে আমরা বারবার বলছি যে ভারত মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ তখনই করতে পারবে যখন পশ্চিমবঙ্গ একটি প্রথম সারির রাজ্যে পরিণত হবে। যখন পশ্চিমবঙ্গ অতীতে যা ছিল সর্বক্ষেত্রে একটি প্রধান রাজ্য, প্রভিন্স বলা হতো তখনকার, অবিভক্ত বাংলা এবং স্বাধীনতার আগে প্রভিন্স বলা হতো। এবং এই প্রভিন্সকে একেবারে দুমড়ে মুচড়ে নিংড়ে নিয়েছিল ব্রিটিশরা। এত নিংড়ে ছিল তাও শেষ করতে পারেনি। এইখানে 50-এর মন্বন্তর হলো, 1870 থেকে 1770 থেকে এখানে ফ্যামিন দেখা দিত। তার আগে কিন্তু অকাল অনাহার এই দেশে ছিল না, এই প্রভিন্সে তো ছিলই না, সারপ্লাস প্রভিন্স ছিল। সেইখান থেকে সেই অতীত, এখানে 50-এর মন্বন্তর হলো, দেশ ভাগ হলো, তাও একথা আমি বারবার বলছি, সব আলোচনা সবাই বলছি যে 60-এর দশক পর্যন্ত এই পশ্চিমবঙ্গ
বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটারসে প্রথম সারির রাজ্য ছিল। শিক্ষা, স্বাস্থ্য, কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা ডাক্তার, তিনিও এই বঙ্গভূমির কন্যা সন্তান। সেই থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, সোশ্যাল রিফর্ম, সামাজিক সংস্কার, সব ক্ষেত্রে, বাণিজ্য, শিল্প, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কি ধরনের শিল্প তিনি সেই সময় স্বদেশী শিল্প, স্বদেশী মেলা অনুষ্ঠিত হতো, হিন্দু মেলা অনুষ্ঠিত হতো। হিন্দু মেলার একটা বিশাল অংশ ছিল আমাদের দেশে যা উৎপাদন, আমাদের দেশে যা তৈরি, স্বদেশী কথা, আত্মনির্ভরতার কথা। হিন্দু মেলা, নবগোপাল মিত্র, তাকে বলা হতো ন্যাশনাল নবগোপাল বলতো, কেন তিনি প্রত্যেক কথায় ন্যাশনাল কথা ব্যবহার করতেন। তো সেই অতীত, যে অতীতের তো চর্চা হয় না। আমি একটা উদাহরণ দেব, এই দেওঘরে তার শেষ জীবন তিনি দেওঘরে কাটিয়েছিলেন ঋষিদাস নারায়ণ বসু। তার কথা আজ মানুষ ভুলে গেছে, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারত এবং বাঙালির বিশেষত্ব, হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা, আর বিখ্যাত বই, তার বিখ্যাত গ্রন্থ, এই সেই ঋষি রাজনারায়ণ বোস তার শেষ জীবন কাটিয়েছিলেন দেওঘর। তিনি আজকে আরো বেশি প্রাসঙ্গিক কেন আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি রাজ্যে তিনি দাঁড়িয়ে বললেন পার্লামেন্টে, ঋষি রাজনারায়ণ বোস ইজ নট রেলেভেন্ট এনিমোর, ইজ নট রেলেভেন্ট এনিমোর। হাসবো না দুঃখ করবো বুঝে উঠতে পারি না। অর্থাৎ অতীতের কথা যখন আমরা বলছি, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে অতীত। রামানন্দ বাবুকে ভুলিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গ হলো, কে গঠন করেছিল, এবং তাকে তার সহযোগিতা বাংলার মনীষীরা কারা করেছিলেন, সেই ইতিহাসও আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং এই ইতিহাস এই কারণে ভুলিয়ে দেওয়া হয়েছে কেন এই ইতিহাসের মধ্যে জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ এবং ভারত বোধও রয়েছে। পশ্চিমবঙ্গ গঠন হবে, শ্যামাপ্রসাদ বাবু বলেছিলেন, ভোটাভুটি হলো, এবং একটি বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ গঠন হলো, এবং এই পশ্চিমবঙ্গ ভারতের অভিন্ন অঙ্গ থাকবে। একটি স্বাধীন সার্বভৌম বঙ্গদেশের কথা সুরাবাড়ি সেই সময় মানুষ শুনিয়েছিলেন। শ্যামাপ্রসাদ বাবু জল ঢেলে দিয়েছিলেন, বলেছিলেন যে স্বাধীন সার্বভৌম বঙ্গদেশ, যে বঙ্গদেশে সংখ্যাগরিষ্ঠতা থাকবে মুসলিম লীগের, সেই স্বাধীন সার্বভৌম বঙ্গদেশ গঠন হলো। 6 মাসের মধ্যে মুসলিম লীগ আইন পরিষদে ভোটাভুটি করে বলল যে আমরা স্বাধীন সার্বভৌম বঙ্গদেশকে পাকিস্তানের অন্তর্গত করব। তখন তাকে আটকাবে কি করবো? সেই জন্য স্বাধীন সার্বভৌম বঙ্গদেশ হবে না, সম্পূর্ণ বঙ্গদেশকে পাকিস্তানে আমরা যেতে দেব না। যদি পাকিস্তানের সম্পূর্ণ বঙ্গদেশকে দেওয়ার চক্রান্ত হয়, আমরা ভাগাভাগি করব, এবং সেই যে ভাগ হবে সেই ভাগ ভারতে থাকবে। এই ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এই কারণে ভুলিয়ে দেওয়া হয়েছিল যে ভারতবোধ, জাতীয়তাবাদ, এইগুলো কিছু মানুষের জন্য ইজ আনকমফোর্টেবল। দে ডোন্ট বিলিভ ইন ইট। তারা ন্যাশনালিজম, ইন্ডিয়াননেস, এইসবে তাদের কোনো বিশ্বাস নেই। তারা মনে করে এইগুলোকে বর্জন করতে হবে, নতুন সমাজ গড়তে হবে, এবং নতুন সমাজে সব কিছু থাকবে। নতুন সমাজে জাতীয় সুরক্ষা থাকবে না, নতুন সমাজে কোনো বর্ডার থাকবে না, নতুন সমাজে কোনো বর্ডার সুরক্ষা থাকবে না, নতুন সমাজে যে যে দেশে গিয়ে অবারিতদার বসবাস করবে তাকে সেই দেশে এসে বসবাস করতে দিতে হবে। এরকম কল্পনাও হয়েছিল। কিন্তু বর্তমানে এই কল্পনার একটি ভয়াবহ এফেক্ট হয়েছে পশ্চিমবঙ্গে। অনেক ধরেই আপনারা রয়েছেন, আমি সেই জন্য সংক্ষেপে বলবো, এবং কিছু অংশ আমাদের এই বই নিয়েও কিছু সংক্রান্ত কয়েকটা কথা বলতে চাই, বলে শেষ করব। মানসিক বিচ্ছিন্নতা গত 50 বছর ধরে এমন একটি মানসিকতা আমরা দেখেছি, যে মানসিকতাকে পোষণ করে বলা হয় এই পশ্চিমবঙ্গ আলাদা। আমরা জাতীয় স্তরে সঙ্ঘীয় পরিকাঠামোর মধ্যে আমাদের যে সাংবিধানিক দায়িত্ব, কিছু মানুষ সেই সাংবিধানিক দায়িত্বকে কোয়েশ্চেন করে।
সেই সাংবিধানিক দায়িত্ব পালন করতে চায় না তারা। এই মানসিক বিচ্ছিন্নতা বাদেই আমরা দেখছি যে গত 50 বছর ধরে বিভিন্ন প্যারামিটার, এবং সেখানে আমরা লিখেছি অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। প্রথম সারির রাজ্য ছিল, আস্তে আস্তে পিছিয়ে গেছে। সেজন্য যখন পরিবর্তনের কথা বলা হচ্ছে, যখন আমরা বারবার বলছি যে মূল স্রোতে এই রাজ্যকে ফিরিয়ে আনতে হবে, এই মানসিক বিচ্ছিন্নতাবাদের অবসান ঘটাতে হবে। আমাদের বাঁকুড়াতে লেখক ছিলেন, লেখক যিনি আমাদের সাথে সুকুমারদা ছিলেন, সুকুমারদা একটা কথা বলছেন এবং আমরা সেই ঘটনাচক্রে উল্লেখ করেছি বইতে। আজকেও আমাদের এই রাজ্যের সিলেবাসে স্বাধীনতা সংগ্রামীদের টেররিস্ট আখ্যা দেওয়া, উগ্রপন্থী। এ তো বিদেশিরা বলতো তারা উগ্রপন্থী, আমাদের জন্য তো তারা স্বাধীনতা সংগ্রামী। তার কোনো পরিবর্তন হয়নি। কেন হয়নি? কেননা ওই যে ওই ইতিহাস যেটা শেখানো হয়েছে, সেই ইতিহাসকে কোনো প্রশ্ন করা হয়নি। বিদেশিরা বলছে আমাদের উপর যারা রাজত্ব করেছে তাদের উগ্রপন্থী বলছে, পশ্চিমবঙ্গের খাতায় সেখানে উগ্রপন্থী উল্লেখ হয়েছে। মনীষীদের কোনো উল্লেখ নেই। মনীষীদের উপর 2-3 পাতায় শেষ করে দেওয়া হচ্ছে, কয়েকটা লাইনে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু তাদের অবদান, তাদের বাংলা বাঙালি চেতনার গঠনে তাদের অবদান, কোনো বিশেষ উদ্যোগ নেই সেই অবদানকে স্মরণ করার জন্য। কিন্তু এনসিইআরটি টেক্সট বুকে গত 12 বছরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে এনসিইআরটি টেক্সট বুকে বিভা চৌধুরী ফিজিসিস্ট, তার কথা লেখা হচ্ছে। 5 পাতার একটা চ্যাপ্টার তাকে ডেডিকেট করা হয়েছে। তিনি তো বঙ্গকন্যা ছিলেন, বঙ্গ সন্তান ছিলেন, সারা পৃথিবীতে তিনি ফিজিক্সে কৃতি অর্জন করেছিলেন। এমন একটা সময় যখন সাধারণত মহিলা বৈজ্ঞানিক আমরা বিজ্ঞান তাদের দেখা যেত না, অন্তত এদেশে দেখা যেত। এরকম অনেক উদাহরণ আমরা দিয়েছি। এবং এই উদাহরণ কেন আমরা দিচ্ছি, কেন বেঙ্গল ম্যাটার্স বলছি, কেন বলছি যে বাংলার প্রগতি, এটা গত 12 বছর ধরে নীতি একেবারে পাখি পড়ানোর মতো আমরা বলছি যে প্রধানমন্ত্রী শুধু বলছেন না, তিনি কার্যকরী করছেন। কেন? ওই যে দৃঢ় বিশ্বাস যে ভারতকে বিকশিত ভারত বানাতে হলে, এবং আজকে 11তম অর্থনীতি থেকে ভারত আজকে গিয়ে 5 নম্বরে ঠেকেছে, আগামী দিনে 3 নম্বরে ঠেকতে চায়। এই আস্পিরিয়াটা রয়েছে আমাদের মনের মধ্যে, কিন্তু এটা তখনই হওয়া সম্ভব যখন পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গ। কেন এই রাজ্যের একটা আলাদা পোটেনশিয়াল, অতীতে এই রাজ্যের কি ক্ষমতা, এই প্রভিন্সের কি ক্ষমতা, বাঙালির কি দক্ষতা, জাতীয় জীবনের বাঙালির কি অবদান, বাঙালি সেটা দেখিয়ে দিয়েছে। অর্থাৎ যখন আমরা ভবিষ্যতের ভারতের কথা ভাবছি, তখন এই বাংলাকে ছেড়ে তো ভবিষ্যতের ভারত হবে না, অসম্ভব। পূর্বোদয় অর্থাৎ পূর্ব ভারতের উদয়ের কথা বলছি। আমরা উল্লেখ করেছি যে পূর্বোদয় তখনই সম্ভব যখন নজর দেওয়া হবে এই পূর্ব ভারতে গত কয়েক দশক ধরে নেগলেক্টেড, ডেভেলপমেন্ট হ্যাজ বিন নেগলেক্টেড, এবং সেই ডেভেলপমেন্ট নেগলেক্টেড হয়েছে বলে একটি ইমব্যালেন্স ডেভেলপমেন্ট হয়েছে। ওয়েস্টার্ন ইন্ডিয়া ডেভেলপ হয়েছে, ইস্টার্ন ইন্ডিয়াতে এত সুযোগ, এত পসিবিলিটিস থাকা সত্ত্বেও সেখানে সেই অনুপাতে কিন্তু বিকাশ হয়নি। এবং এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে শুধুমাত্র পূর্বোদয় না, উত্তর পূর্ব ভারত এবং এই পশ্চিমবঙ্গের মাধ্যমে যাকে বলা হয় সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এই দক্ষিণ পূর্ব এশিয়ার সাথেও যোগসাযোগ আগামী দিনে নতুন করে স্থাপনা করা। আপনারা ভেবে দেখবেন যে আমি সেদিন কথা হচ্ছিল, আমার একটি সাক্ষাৎকারে বলছিলাম যে উত্তর পূর্ব এশিয়া থেকে, মানে সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সেই সময় যারা যারা আসতেন তাদের প্রথমে তারা অবতরণ করতেন জাহাজ থেকে কলকাতা থেকে ফ্লাইট টাইম ব্যাংকক ভিয়েতনাম, দিল্লি থেকে অর্ধেক লাগে, 2 ঘন্টা 2.5 ঘন্টাতে র‍্যাঙ্গুন পৌঁছতে গেলে কেবলমাত্র 50 মিনিট লাগে ফ্লাইট। তখনকার দিনে যারা জাহাজে আসতো সবাই আগে পৌঁছতো কলকাতা। অর্থাৎ গত 50 বছর ধরে এই যে একটি আন্তর্জাতিক
চিন্তা ভাবনা যে আমরা পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে ভারতবর্ষের যে আন্তর্জাতিক, ভারতবর্ষ যে সারা বিশ্বে নতুন করে ছড়িয়ে যাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের মাধ্যমে হবে না কেন? ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট স্লোগান শুনেছি আমরা, কিন্তু সেই ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট করতে করতে কিন্তু পশ্চিমবঙ্গ আস্তে আস্তে একেবারে একটা কোণে চলে গেছে, একটা কোণায় পড়ে রয়েছে। সেই চিন্তা ভাবনা, সেই পরিকল্পনা, সেই ভিশন, গ্র্যান্ড আইডিয়া যাকে বলে, আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই অধ্যায়গুলো যদি দেখেন, সাংস্কৃতিক দিক থেকে বেলুড় থেকে শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গের মনীষীরা নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি যারা একেবারে 70 বছর ধরে গলা ফাটিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছে, শুধু গলাই ফাটিয়েছে, তার অবদান, তার ঐতিহ্যের জন্য তারা কিছু করেনি, লাস্টিং কোন কন্ট্রিবিউশন নেই, তাদের কোনোদিন মনে হয়নি নেতাজির মর্মর মূর্তি দিল্লিতে হবে। এবং আমাদের সবার একটি প্রাণের আবেগ, একটি আবেগ ছিল। আমি আমার ঠাকুরদাদের থেকে শুনেছি, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, আমার বাবা তার বাবার কাছ থেকে শুনেছি, দিল্লি চলো ডাক নেতাজি দিয়েছিলেন। স্বাধীন ভারতবর্ষে কি নেতাজি কোন মর্মমূর্তি দিল্লিতে রাখা যাবে না? জর্জ পঞ্চমের মর্মমূর্তি যেখানে ছিল 1968 সাল অবধি সেই মর্মমূর্তি সেখানে ছিল। 68 সাল পরে যখন জর্জ পঞ্চমের মর্মমূর্তি সেখান থেকে সরানো হলো, 2023 অবধি সেখানে কোনো মূর্তি কেউ বসায়নি। 2023-এ সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মমূর্তি বসে। এই তো উপনিবেশিক মানসিকতার অবসান ঘটছে, একটু সংকেত। নেতাজির নামে কোনো জাতীয় সম্মান পুরস্কার ছিল না এই দেশে, অনুষ্ঠিত হলো। ডিজাস্টার ম্যানেজমেন্ট, যারা প্রাকৃতিক দুর্যোগের সময় অসাধারণ সাহসিকতা দেখায়, অসাধারণ সাহসের কাজ তারা করেন, সাধারণ মানুষের সামনে পাশে গিয়ে দাঁড়ায়, তাদেরকে এই পুরস্কার দেয়। নেতাজির নামে পরাক্রম দিবস, তার জন্মদিনে বছরের পর বছর তার নাম ভাঙিয়ে যারা রাজনীতি করেছেন, তারা বলেছে নেতাজির নামে, নেতাজির জন্মদিনের দিন ছুটি দেওয়া হচ্ছে। ছুটি দিয়ে কি করবে? ছুটি দিয়ে মাংস ভাত, আলিপুর জু, ক্যারাম এবং হর্স রাইডিং, হর্স রেস, এই তো হবে। পরাক্রম দিবস নাম দিলেন, এবং সেই পরাক্রম দিবসে নিজেরা প্রত্যেক বছর সেই সংকল্প, যাতে আমরা আমাদের স্বাধীনতা সুরক্ষা রাখতে পারি, আমাদের স্বাধীনতা যাতে আমরা দ্বিতীয়বার কোনদিন পরাধীন না হই, এই ধরনের মনীষীদের সম্মান জানানো। শ্রী অরবিন্দ থেকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, গত 12 বছরে কি করা হয়েছে? বলা হয়েছে মানে প্রধানমন্ত্রী নাকি বাংলা বিরোধী। আমরা একটা তালিকা দিয়েছি, সেই তালিকা করবো না, আমি অনেক জায়গায় পড়েছি, আপনারা নিজেরাই পড়ে নেবেন, যে জাতীয় স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান বাঙালিরা পরিচালনা করছেন, তারও তালিকা দিয়েছি। গত 12 বছরে বেশি বেড়েছে জাতীয় স্তরে বাঙালিরা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সেই কথাও আমরা উল্লেখ করেছি। সেজন্য যারা বলে বাংলা বিরোধী, সেই বাংলা বিরোধী বলাতে কোনো সার নেই, সেখানে কোনো আর্গুমেন্ট নেই। এবং তারপরে আমি কিছু কিছু এমনি বলছি, যেমন পাবলিক হেলথ টু প্রফেশনাল স্পোর্টস, আমাদের স্বাস্থ্যগত পরিকাঠামো প্রত্যেকটা বিভিন্ন জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্র যেগুলো হচ্ছে, প্রাইমারি হেলথ সেন্টার গুলোকে ঘেরে সাজানোর কাজ যেগুলো হচ্ছে, আমরা যারা দেখছেন যে এখানে অনেক কাজ হচ্ছে, এই কাজ কিন্তু সবটাই বিশেষ প্রকল্পের মাধ্যমে গত 12 বছর ধরে, বিশেষ করে গত কয়েক বছরে কেন্দ্রের মাধ্যমে হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ উদ্যোগ। এই যে মিড ডে মিল স্কিম, সেখানেও 100 কোটি টাকা অনিয়ম দুর্নিয়ম হয়েছে। এই মিড ডে মিল স্কিমের মাধ্যমে 1 কোটির উপর ছাত্রীরা তারাও উপকৃত হচ্ছে এই রাজ্যে। এরকম অনেক পরিসংখ্যান আমরা দিয়েছি, এবং শুধু পরিসংখ্যান এবং গবেষণা, এখানে কোনো রাজনীতি নেই। কেউ যদি অন্য পরিসংখ্যান দিয়ে প্রমাণ করতে পারে যে আমরা তথ্য দিয়েছি ভুল, তারা করুক।
কিন্তু আমাদের এই কথাগুলো সবটাই তথ্য আধারিত। আর একটা জিনিস আমি আজকে বললাম সন্ধ্যেবেলায়, অনেক ট্যালেন্টেড যুবক যুবতীরা রয়েছে যারা আগামী দিনে গিয়ে কিন্তু স্পোর্টস পার্সোনালিটি হতে পারে, তারা পদক জয় করতে পারে। তাদের জন্য বিশেষ ট্রেনিং তাদের দরকার, তাদের বিশেষ পোষণ দরকার, তাদের বিশেষ পরিবেশ দরকার। এই রাজ্যে করতে দেবে না, দিচ্ছে না কেন? যে বললাম, সংঘাতের মানসিকতা, বিচ্ছিন্নতাবাদের মানসিকতা, সঙ্ঘীয় পরিকাঠামো আমরা মানব না। কিন্তু তা সত্ত্বেও 111 জন যুবক যুবতী তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিশেষ প্রশিক্ষণের অন্তর্গত, তারা যাতে আগামী দিনে অলিম্পিয়ান হয়ে যেতে পারে। বাঙালি যুবক যুবতীরা তারা অলিম্পিয়ান হবে, তারা পদক পাবে। এখানে আমরা এই তালিকাও দিয়েছি যে অনেকে যারা কৃতি পেয়েছে, যারা কৃতি স্পোর্টস পার্সোনালিটি, আন্তর্জাতিক স্তরে তারা সম্মান পেয়েছে, তারা এই রাজ্যে কিন্তু সেই সম্মান পাননি, সেই সাপোর্ট পাননি। তারা অন্য রাজ্যে গিয়ে সেই সাপোর্ট এবং সম্মান পেয়েছে, সেই তালিকাও আমরা দিয়েছি। এবং পরিকাঠামোগত কি ধরনের পরিবর্তন রূপান্তর হচ্ছে এই রাজ্যে, রাস্তা থেকে রেল। কেন যখন আমরা বলছি বিকশিত ভারত, প্রত্যেক রাজ্যে উন্নততর আন্তর্জাতিক স্তরের পরিকাঠামো হচ্ছে, সেইখানে সাধারণ মানুষ যে পরিকাঠামো ব্যবহার করে দৈনন্দিন জীবনে যথাসম্ভব তার উন্নয়ন হওয়া উচিত। সেই জন্য স্টেশনও ঢেলে সাজানো হচ্ছে, জাতীয় সড়ক এমন লেভেলের বানানো হচ্ছে, জাতীয় সড়ক যে জাতীয় সড়ক আন্তর্জাতিক মানের হয়। অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ তখনই সম্ভব যখন সর্বক্ষেত্রে একটি সুপরিকল্পিত ভাবে একটা রোডম্যাপ, সেই রোডম্যাপ গঠন হয় এবং সেই রোডম্যাপ তারপর ইমপ্লিমেন্টেড হয় টাইম বাউন্ড ম্যানারে। এবং সেই জন্য আমরা বলছি বেঙ্গল ম্যাটার্স। আজকে প্রায় একটি প্রান্তিক স্তরে গিয়ে রাজ্য টিকেছে। প্রান্তিক স্তর থেকে আমাদের টেনে আনতে হবে জাতীয় মূল স্রোতে এক, এবং আগামী 10 থেকে 15 বছরের এই রাজ্যের একটি রোডম্যাপ তৈরি করতে হবে। এবং এই 10টা অধ্যায়ের মধ্যে সেই রোডম্যাপ কি হতে পারে আমরা সেই আকারে ইঙ্গিতে সেই কথা বলেছি। এই 10টা খাতে কিন্তু কাজ হচ্ছে, এই রাজ্যে হচ্ছে। কেন্দ্রে প্রধানমন্ত্রীর লক্ষ্যে, বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে কাজ হচ্ছে, এটাই কিন্তু রোডম্যাপ। আগামী দিনে পরিবর্তন এলে এই রোডম্যাপ সম্পূর্ণভাবে এখানে বাস্তবায়িত করা যেতে পারে, এবং এখানে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করতে পারলে এই রাজ্য প্রথম সারির রাজ্যে পরিণত। এই আমাদের প্রচেষ্টা। সেই জন্য আপনাদের কাছে আমি বিশেষ করে সুনীলকে, মানবতার নতুন দিগন্ত এবং সবাই যারা এখানে আমার বয়োজ্যেষ্ঠরা আছেন, আপনারা আছেন, আপনাদের সাথে দেখা করে আমাকে সংস্কৃতম গদিতম শক্নোমি অধুনা মম অভ্যাস নাস্তি অনভ্যাসেন গতম বিদ্যা তস্মাৎ কিঞ্চিৎ अहम एतावत् न वदितुं शक्नोमि। সেই জন্য আপনাদের কাছে এই যেটা মানে কি বলবো অ্যাপিল বলা যায়, আপনারা তো আমরা সবই একই ক্ষেত্রে একই লক্ষ্যের পথিক। আমাদের এই কথাগুলো শুধু কিছু দিনের জন্য বা তাৎক্ষণিক এই কথাগুলো বলার জন্য নয়, এটা একটা খুব সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে সেগুলোকে বাস্তবায়িত করতে হবে। বাস্তবায়িত করার জন্য জনভাগিদারি এবং জনশক্তি এই দুটোই দরকার। এই জনভাগিদারি জনশক্তি পশ্চিমবঙ্গে একদা সবচেয়ে বেশি ছিল, প্রবল ছিল এই বঙ্গভূমিতে। এবং সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী সমাজ লিখেছিলেন। স্বদেশী সমাজে তিনি আত্মশক্তির কথা বলছেন। আত্মশক্তির দ্বারা এই স্বদেশী সমাজকে পুনরুজ্জীবিত করে, পুনর্জাগরণ করে ভারতকে আত্মনির্ভর করার কথা সেই সময় তিনি বলছেন।
এবং আমরা ভারতকে আত্মনির্ভর আত্মশক্তির মাধ্যমে নিজেদের প্রচেষ্টার মাধ্যমেই করতে পারি, এই বিশ্বাসও তিনি সেই লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। আমাদের সেই আত্মশক্তি, আমাদের সেই বিশ্বাস আবার ফিরিয়ে আনতে হবে এবং বাঙালি হিসেবে নির্দ্বিধায় বলতে চাই যে হ্যাঁ, আমি চাই যে পশ্চিমবঙ্গ প্রথম সারির রাজ্যে, প্রথম 5টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ অবস্থান হোক, আমি নির্দ্বিধায় করব এবং আগামী দিনে হবে। কিন্তু তার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে পরিবর্তন, এবং কোনো আর্টিফিশিয়াল পরিবর্তন না, আসল পরিবর্তন, আমূল পরিবর্তন, ফান্ডামেন্টাল চেঞ্জ। ওই ফান্ডামেন্টাল চেঞ্জ will lead to change in fundamental thinking, in mindset, and fundamental change in fundamental thinking ultimately will liberate West Bengal and unleash, যাকে বলে তার যে পোটেনশিয়াল, সেই পুরো পোটেনশিয়ালকে আনলিশ করবে ভারতে এগিয়ে যাওয়ার, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে অপেক্ষার জন্য রেখেছি, তার জন্য ক্ষমা চাই। ধন্যবাদ মাননীয় ডক্টর নির্বাণ গাঙ্গুলি মহাশয়কে। আমাদের এখানে আসার পূর্বে যারা বক্তব্য রেখেছেন